শেষ মুহূর্তে ফোন এসেছিল, প্রস্তাবও এসেছিল। মোস্তাফিজকে ফেরানো হলে বাংলাদেশ কি তাহলে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে? ঠিক সেই সময়েই পররাষ্ট্র উপদেষ্টা বললেন, একজন ক্রিকেটারকে যদি নিরাপত্তা দিতে না পারে ভারত, তাহলে পুরো দল আর দর্শকদের নিরাপত্তা কিভাবে দেবে ভারত? এদিকে বিসিবির অবস্থান, ইটস টু লেট। তাহলে প্রশ্ন একটাই, এটা কি শুধুই ক্রিকেট, নাকি ভারত বাংলাদেশ সম্পর্কে এমন একটা জায়গা যেখান থেকে আর পিছিয়ে আসার রাস্তাই নেই? আজ প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা সেই খোঁজ দেবার চেষ্টা করব। বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমে বলা হচ্ছে, ভারতের কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল মুস্তাফিজকে আবার আইপিএল এ অন্তর্ভুক্তি করার জন্য। কিন্তু বাংলাদেশ কি বলেছে, সেই প্রশ্নের উত্তর আজকে খুঁজবো। প্রিয় দর্শক, প্রথম কলকাতায় প্রাসঙ্গিক প্রসঙ্গের বিশেষ পরিস্থিতিতে আমাদের আজকের লাইফে অতিথি পরমাশিস খোসরা, এর সঙ্গে আমি সুব্রত আচার্য। পরমাশিস, তুমি সম্ভবত বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম ইতিমধ্যেই দেখেছো, এবং এটা নিয়ে গত কয়েকদিন ধরে যে তুমুল চর্চা শুরু হয়েছিল যে মুস্তাফিজুর রহমানকে কি ফেরানো হবে কিনা, বাংলাদেশের জায়গা থেকে তাদের তাদের অবস্থান পরিষ্কার করে জানানো হয়েছে। আজকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার করে বলেছেন যে একজন ক্রিকেটার শুধু নন, বিষয় টি-20 বিশ্বকাপে ক্রিকেট দেখার জন্য প্রচুর সংখ্যক বাংলাদেশি দর্শকরাও ভারতে আসতেন। সেক্ষেত্রে একজন ক্রিকেটারকে যদি কলকাতার মাঠে নিরাপত্তা নিশ্চিত করতে না পারে ভারতীয় কর্তৃপক্ষ, তাহলে গোটা টিম এবং যারা এত সংখ্যক দর্শক আসবেন তাদের নিরাপত্তা কিভাবে ভারত নিশ্চিত করবে? আর সে কারণেই আমরা বিশ্বকাপ খেলবো, তবে ভারতের মাটিতে নয়। তুমি কিভাবে দেখছো পররাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্যটিকে? আমি ওনার এই মন্তব্যকে, ওনার জায়গা থেকে উনি যে মন্তব্য করেছেন সেটা একেবারেই যথোপযুক্ত, তার যৌক্তিকতা আছে। তিনি পররাষ্ট্র উপদেষ্টা, তিনি যে কথা বলেছেন সেই কথাটা তো এরকম ভাবেই বলেছেন যে তার কাছে যে মেসেজ বা যে খবর তার কাছে যা আছে, উনি পররাষ্ট্র উপদেষ্টা, অনেকটা বেশি খবর ওনারা রাখেন কূটনীতিক হিসেবে পররাষ্ট্র নীতিতে। যে একজন প্লেয়ারকে যদি নিরাপত্তার কারণে বাদ দিয়ে দেওয়া হয়, তো স্বাভাবিকভাবেই সেই প্লেয়ার যেমন যাবে, সে দেশের তার সঙ্গে আরো অন্যান্য লোক যাবে, সাংবাদিকগুলো আসবে এবং দর্শকরা আসবে। আমরা আগেও দেখেছি যে বাংলাদেশের খেলা যখন ইন্টেন্সে হয়েছে, বাংলাদেশের বহু দর্শক কলকাতায় এসেছে। তো বাংলাদেশিদের নিরাপত্তা মানে এই নিরাপত্তার প্রশ্নে যদি এরকম একটা ঘটনা ঘটে থাকে, বাদ দেওয়া হয়ে থাকে মুস্তাফিজুরকে, সেই জায়গা থেকে উনি উনি আমার মনে হয় তার দেশের যারা ক্রিকেট প্রেমী যারা আসবেন কলকাতায় খেলা দেখতে, বা মুস্তাফিজুর বা সাংবাদিকদ্বয় যারা এর সঙ্গে যারা ইন্ডিয়াতে আসবে, তাদের নিরাপত্তার প্রশ্নে উনি যে কথাটা বলেছে, আমি মনে করি এটা অত্যন্ত যৌক্তিক কথা। উনি ওনার পার্টি, ওনার এন্ডে কিন্তু আমি মনে করি একদম ঠিকঠাক বক্তব্য রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি বলতে চাইছো, বললে যে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, যেটা আমরাও দেখলাম। আমি তোমাকে আবার একটু তোমাকে বলছি যে মুস্তাফিজকে ফেরানোর চেষ্টা হয়েছিল, আসলে কি তথ্য উঠে আসছে। ঘটনা শুরুটা সবাই জানেন, মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়। কারণ বলা হয় ভারতে তাকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এই সিদ্ধান্তের পর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি সরকারি নির্দেশ অনুযায়ী জানিয়ে দেয় বাংলাদেশ দল ভারতে যাবে না, অর্থাৎ টি-20 বিশ্বকাপে ভারতে খেলবে না। এরপরই পরিস্থিতি সামাল দিতে একেবারে উঠে পড়ে লাগে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, অর্থাৎ বিসিসিআই। একটা ফোন গিয়েছিল সম্ভবত রবিবার রাতের দিকে কিংবা সকালবেলা, সোমবার সকালবেলা হয়তো, যেদিন সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে নিরাপত্তার কারণে আমাদের বাংলাদেশ টিম বা টি-20 বিশ্বকাপে বাংলাদেশ টিম খেলবে না। ঠিক তখনই বিসিবির সভাপতি ওনাকে ফোন করা হয় বা ইন্ডিয়ার পক্ষ থেকে, এবং তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে এখন আর আগের অবস্থানে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, ইটস এ টু লেট।
উত্তরটা তো প্রাসঙ্গিকই ছিল, খুবই সময়োপযোগী উত্তর দেখো, ছিল। যে কোনো বিষয় একটা ভুল হলে তার একটা সংশোধনের জায়গা থাকা উচিত বা রাখা উচিত। আমি প্রথম থেকেই আশাবাদী ছিলাম, যে আমি আশা ব্যক্ত করেছিলাম যে হয়তো এই সমস্যার সমাধান হবে। এই ঘটনাটা যেটা বাংলাদেশের বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে বা বলছে, এর সত্যতা কতটা আছে আমি জানি না। যদি এটা আমি সত্যি ধরে এগোই, তাহলে আমি বলবো যে দেখো, বিসিসিআই, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তো নিরাপত্তা দেবে না, দেবে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক, নিরাপত্তা বিভাগ যারা যে মন্ত্রণালয় দেখে তারা দেবে। তো বিসিসিআই যখন বলেই ফেলেছে নিরাপত্তার প্রশ্নে আহ মুস্তাফিজুরকে দলে রাখা গেল না চুক্তি হওয়া সত্ত্বেও, তো স্বাভাবিকভাবে এই বিষয়টা তো মানে মুস্তাফিজুর তো আর ক্রিকেটের আগে তো একজন বাংলাদেশি নাগরিক, এবং মুস্তাফিজকে কেন্দ্র করে আরো অনেক মানুষ আসবে। স্বাভাবিকভাবেই সে দেশের বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে কিন্তু বাংলাদেশ সরকার অটোমেটিক্যালি কিন্তু জড়িয়ে গেছে তার দেশের ক্রিকেটারের নিরাপত্তার প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ঘোটালা পেকেছে বলা যায়, দেশের গরিমা নষ্ট হয়েছে বিসিসিআই এর সিদ্ধান্তের ফলে। আমি যেটা বারবার বলেছি যে এটা 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 আমাদের দু দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা চিড় ধরার একটা অন্যতম জায়গা বা ইস্যু হতে পারে। সেই জায়গা থেকে যদি তাদের মনে হয় যে এটা একটা নতুন করে আবার সিদ্ধান্ত নেওয়ার জায়গা, এবং বাংলাদেশের তরফ থেকে যেটা বলা হচ্ছে টু লেটস বা বিসি মানে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের থেকে, স্বাভাবিকভাবে মুস্তাফিজের ইস্যুটা তো আর শুধু বাংলাদেশের ক্রিকেট কন্ট্রোলের বোর্ডের হাতে নেই। তাদের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা অলরেডি তাদের স্ট্যান্ড পয়েন্টটা জানিয়ে দিয়েছে, সেই কারণেই বলেছে টু লেটস। এখন এই বিষয়টার সমাধান সূত্র বেরোতে পারে দুদেশের সরকার যদি মধ্যস্থতা করে, আমার মনে হয়। এখন এটা বিসিসিআই এমন একটা মন্তব্য করে ফেলেছে যে ড্যামেজ কন্ট্রোলটা এখন তাদের নিজেরা হয়তো ড্যামেজটা কন্ট্রোল করার জায়গায় নেই। এটা দুটো দেশের সরকারের মধ্যে সীমাবদ্ধতা জায়গাটা চলে এসেছে। কেন বাংলাদেশ সরকার দেখো এই ইস্যুতে ভিসা বন্ধ করেছে, সিদ্ধান্ত হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা নিজে এটাতে স্টেটমেন্ট দিচ্ছে। এখন এই পজিশনে দাঁড়িয়ে আমার ধারণা এটা দুই সরকারের মধ্যে যদি একটা কোনো আলাপচারিতা নতুন করে একটা হয়, তাহলে কিন্তু এটার একটা নতুন সমাধান সূত্র বেরোতে পারে। এটা এখন দুটো ক্রিকেট কন্ট্রোলের বোর্ডের আন্ডারে নেই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এটা বলে ফেলেছে, সেটা আবার তারা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে, কিন্তু জিনিসটা তো সরকারি পর্যায়ে চলে গেছে। এটা তো দুটো ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আন্ডারে নেই, সেই জন্যই তারা বলেছে টু লেটস। স্বাভাবিক, এটা আমাদের দেশের ক্ষেত্রে হলে আমরা এটা বলতাম। আজকে আমাদের দেখো, সৌরভ গাঙ্গুলি বা আমাদের দেশের কোনো প্লেয়ারকে নিয়ে কোনো একটা ইস্যু তৈরি হলে সঙ্গে সঙ্গে আমাদের দেশের ক্রীড়ামন্ত্রী, সেন্ট্রালের ক্রীড়ামন্ত্রী এরকম একটা স্টেটমেন্ট দিয়ে হয়তো ফেলতেন, এবং তখন আবার সেই আমাদের ক্রিকেট কন্ট্রোল বোর্ড যদি এরকম অফার করতো, তখন বলতো না টু লেটস। স্বাভাবিক, এটা দুটো সরকারি পর্যায়ে চলে গেছে। এখন এটা দুটো সরকারের তরফে যদি আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান সূত্র বেরোয়, তাহলে ক্রিকেট প্রেমীদের কাছে আরেকটা উৎসাহের জায়গা হবে, এবং এই ব্যথা বা এই বেদনা, এই বিদ্বেষ, এই বিষয়টার একটা সমাধান সূত্র বেরোবে একটা সদর্থক ভূমিকার মধ্য দিয়ে। এটা আমার বিশ্বাস। দেখো, ইটস টু লেট এই কথাটার মানে আসলে অনেক গভীর। বিসিবির তরফে বলা হয় সব সিদ্ধান্ত তখন সরকারের কোর্টে। অলরেডি সরকার কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। একজন বিসিবি পরিচালক খুব সহজ ভাষায় বিষয়টা কি বোঝান যে ইনিংস ঘোষণা হয়ে গেলে আর সেই ইনিংসে ব্যাটিং এ ফেরা যায় না। মানে কি? মানে এই নয় যে প্রস্তাব খারাপ ছিল, মানেটা এই যে সময়টা আসলে পেরিয়ে গিয়েছিল। এই জায়গাতেই ক্রিকেট শেষ হয়, রাষ্ট্রের সিদ্ধান্ত শুরু হয়। অর্থাৎ ক্রিকেটীয় সিদ্ধান্ত কিন্তু শুরু থেকেই ছিল না। মানে আমাদের এখান থেকেও কিন্তু ক্রিকেটীয় সিদ্ধান্ত ছিল না। আমরা যেটা বারবার বলছি যে এটা ক্রিকেটীয় সিদ্ধান্ত ছিল না, এই ইভেন কূটনৈতিক সিদ্ধান্তও ছিল না। আমাদের এখান থেকে যে ঘটনা ঘটেছে সেটি নিছক একটি সংকীর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, যেটি সরাসরি গিয়ে কূটনৈতিক সিদ্ধান্তের উপর ছায়া ফেলেছে, এবং যেটা হবার সেটা হয়েছে, এবং যে কারণেই বাংলাদেশের পক্ষ থেকে এখন ভারতীয় সংশ্লিষ্ট যারা এই কাজটি করেছেন তাদেরকে শুনতে হচ্ছে ইটস টু লেট। না দেখো, এখানে টু লেটস কথাটার মানেটা খুব সাধারণভাবে দেখতে গেলে বিষয়টি দেরি হয়ে গেছে। কেন দেরি হয়ে গেছে? আমি রাজনৈতিক ভাবে হয়েছে, না মুসলমান বলে হয়েছে, না বাংলাদেশি বলে হয়েছে, আমি ওর মধ্যে যাবই না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আর বিষয়টা আন্ডারেই নেই, এটা সমাধান সূত্র বার করা। তারা একটা অ্যাপ্রোচ করেছে, অ্যাপ্রোচটা রিফিউজ হয়ে গেল, টু লেট। কেননা সেটা সে দেশের সরকার সে দেশের বিসিবিকে জানিয়ে দিয়েছে।
আমার দেশের নিরাপদ খেলোয়াড়, আমার দেশের দর্শক, আমার দেশের সাংবাদিক কুল সে বাংলাদেশে গেলে, ইন্ডিয়াতে গেলে তারা নিরাপত্তা পাবে না। সে দেশের সরকার পুরোপুরি ইনভলভ হয়ে গেছে। সেই জন্যই তো আসিফ নজরুল সাহেব স্টেটমেন্ট দিয়েছে। বিসিবির তরফ থেকে কোনো সাংবাদিক সম্মেলন দেখেছো? এখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এটা আন্ডারে আর নেই। এরা যদি ভারত সরকারের ক্রীড়া মন্ত্রক বা ভারত সরকার সরাসরি ইনভলভ হয়, বিদেশ মন্ত্রক ইনভলভ হয়, ওদের তো পররাষ্ট্র উপদেষ্টা অলরেডি জানিয়ে দিয়েছে ওদের দেশের স্ট্যান্ড পয়েন্ট। তো এখানে তো টু লেটস বলবেই। কি কারণে হয়েছে আমি জানতে চাই না। আমার বক্তব্য হচ্ছে নিরাপত্তার প্রশ্ন উঠেছে। আমরা শুনবো যে এই 1971 সালে প্রায় 7 কোটি বাংলাদেশির পাশে ভারত সরকার দাঁড়িয়েছিল মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর তরফে। সেখানে বাংলাদেশের একজন ক্রিকেট প্লেয়ারকে ভারত সরকার 2026-এ গিয়ে নিরাপত্তা দিতে পারবে না? এটা বিসিসিআই বোঝেই বা কি করে? মন্তব্যটা উঠে আসে কোথা থেকে, কোন সূত্রে, কোন নিউজ নিরাপত্তা এজেন্সির ইনপুটে এই কথা উঠে আসে? দেখো, আজকে কিছুক্ষণ আগে বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টা উনি যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো কেন কূটনৈতিক গুরুত্বপূর্ণ এটা বলবো যে উনি স্পেসিফিক কি বলেছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেছেন যে একজন ক্রিকেটারকে যদি নিরাপত্তা দেয়া না যায় তাহলে পুরো দল, সাংবাদিক, দর্শকদের নিরাপত্তা নিয়ে আমরা কিভাবে নিশ্চিত হব। এবং এই বক্তব্য মানে এখানে একেবারে খুব জলের মতো পরিষ্কার পরমাশিস যে বাংলাদেশ এটাকে আর খেলাধুলার বিষয় হিসেবে দেখছে না। আমি আবার রিপিটেডলি বলছি, বাংলাদেশ এটাকে আর খেলাধুলার ইস্যুতে দেখছে না, এটা একদম সরাসরি কূটনৈতিক হিসেবে দেখছে। এবং অবশ্যই সরাসরি বলছো কেন? সরাসরি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা যে আজকে মন্তব্য করেছেন, সরাসরি এইভাবে বলা উচিত যে ভারতের মাটিতে বাংলাদেশিরা নিরাপদ নন। সেই জায়গা থেকে আমি খেলতে যাব না, আমরা খেলবো, ভারতে গিয়ে খেলবো না। সহজ ব্যাপার। আমি যদি বলি তুমি আসলে আমি তোমাকে নিরাপত্তা দিতে পারবো না, তা তোমার গার্জিয়ানরা কি বলবে? তোমার গার্জিয়ান তো বলবে না পরমাশিসের ওখানে গেলে তুমি তো নিরাপত্তা পাবে না। তুমি গেলে তোমার আরো সব পার্শ্বদরা আসবে, বন্ধু বান্ধবরা যাবে না। আমরা অন্য জায়গায় খেলো, পরমাশিসের ওখানে গিয়ে খেলো না। তো স্বাভাবিক ব্যাপার। ঠিকই বলেছেন। তুমি নিরাপত্তার ব্যাপারে তুমি ওকে বাদ দিচ্ছ, তাহলে ওনারা নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত হয়ে যদি ভারতের মাটিতে খেলতে না আসে, এটা বলাটা অন্যায় কোথায়? সহজ জিনিস, এটা কূটনীতি লাগে না, এটা সহজ জিনিস। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষে আমার মনে হয় না এই বিষয়টি এখন। ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিন্তু এটা ম্যানেজ করতে পারবে, সরকারকে ইনভলভ হতে হবে। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী, সরকারি পর্যায়ে যদি এটা আলোচনা হয় অবশ্যই একটা সমাধান সূত্র বেরোবে। কেননা বিষয়টা হচ্ছে দুদেশের সম্পর্কের কিন্তু যে বাঁধন, সেই বাঁধনের কিন্তু হালকা হয়েছে এই ইস্যুকে কেন্দ্র করে। তো স্বাভাবিকভাবেই সরকার ইনভলভ হবে। না, সরকার এখন পরিষ্কার করে বলছি যে সরকার যদি ইনভলভ হয়ে থাকে, আমাদের দেশে প্রধানমন্ত্রী কিংবা ক্রীড়ামন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রী ইনভলভ হলেন, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে পরিষ্কার তো বলেই দেওয়া হয়েছে যে বাংলাদেশের সরকারি বক্তব্য পরিষ্কার। এই বক্তব্য শোনার পর আমাদের দেশের সরকারি বক্তব্য কি হতে পারে? মোস্তাফিজকে ফিরিয়ে এনে আবার টি-20 বিশ্বকাপে খেলবার অনুরোধ করবে, এইটা কতটা যৌক্তিক? সেটা দেখো, সেটা আমি এখনই বলবো না। আমি বারবার বলছি আমি আশাবাদী। অবশ্যই বিষয়টি একটা সমাধান সূত্র বেরোবে। বারবার যে কথাটা বলছি সেটা কূটনৈতিক ভাবে পররাষ্ট্রনীতিতে ফরেন মিনিস্টার আছেন আমাদের, তারা কিভাবে বিষয়টাকে অ্যাপ্রোচ করেন, অনেক পদ্ধতি আছে, সেটা ভাষাগত, কূটনীতিগত অনেক রকম অ্যাপ্রোচ হতে পারে, যে অ্যাপ্রোচের মধ্য দিয়ে আমার ধারণা এর বরফ গলতে পারে। দেখো, এই সংকটের আসল অর্থটা কি এটাকে আগে খুঁজে বার করতে হবে। এটা শুধু যে মুস্তাফিজের জায়গা পাওয়া না পাওয়ার বিষয় নয়। এবং শুধু তাই না, তোমাকে আমি মনে থাকতে তোমাকে আমি ইন্টারাপ্ট করে বলছি যে দেখো, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার আগে
সেদেশের ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা কিন্তু মন্তব্য করে ফেলেছেন, স্টেটমেন্ট দিয়ে ফেলেছেন, স্ট্যান্ড পয়েন্ট জানিয়ে দিয়েছেন। সেটা নতুন করে কিন্তু আজকে তাদের পররাষ্ট্র বিষয় বিদেশ মন্ত্রক তাদের একটা মন্তব্য আবার সেই স্ট্যান্ড পয়েন্টটাকে আবার পূর্ণ মাত্রা দিল। আমার ধারণা যে বিষয়টা হচ্ছে যে আমার ধারণা যে এই পরিপ্রেক্ষিতে হয়তো মনে হচ্ছে অন্য দেশের, আমাদের দেশের বিদেশ মন্ত্রকও হয়তো ইনভলভ হবে। মানে তুমি বলতে যাচ্ছ যে বাংলাদেশের যে বলেছে যে শ্রীলঙ্কায় খেলবে সে বিষয়ে সম্মতি দেবে, বা লাইভে আছে, আমি 2 মিনিট বাদে কথা বলি। সেই 10 বিষয়টি মিনিট নিয়ে কথা বলছো লাইভে আছি। পরমাশিস? হ্যাঁ। তাহলে সেই বিষয়টি নিয়ে তুমি বলতে চাচ্ছ যে সেই বিষয়ে এখন আমাদের যে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা, সেই বিষয়টি এখন বাংলাদেশ সরকার, সব বাংলাদেশের যে দাবি যে না ভারতে খেলবো না, আমরা শ্রীলঙ্কাতে খেলবো, টি-20 বিশ্বকাপ আমরা খেলবো, তাহলে তুমি বলছো যে ভারত সরকারের পক্ষ থেকেও সে বিষয়টি সবুজ সংকেত দেওয়া হবে, বা আমাদের আমার ধারণা যেহেতু বাংলাদেশে, এটা আমার নিজস্ব ধারণা, যে সেদেশের ক্রীড়া উপদেষ্টা বলার পরেও পররাষ্ট্র উপদেষ্টা যখন স্টেটমেন্ট দিল, আমার ধারণা, আমি গত এই 2024-এর 5ই আগস্টের পর এই ভারত বাংলাদেশের সম্পর্কের যে টানাপোড়েন, জোড়া লাগা, চিড় ধরা, নানা রকম সমস্যা, আবার বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা, সেটা রাষ্ট্র পর্যায়ে, প্রধানদের পর্যায়ে, কূটনীতিকদের পর্যায়ে, নিরাপত্তা বিভাগের পর্যায়ে, এবং বিদেশ মন্ত্রকের বারবার কিন্তু বিভিন্ন সাংবাদিক সম্মেলন করে তারা যেমন বলেছেন, আমাদের তরফ দেশ থেকেও বলা হয়েছে। আমার ধারণা বিদেশ মন্ত্রকের তরফ থেকে কিছু হয়তো এই বিষয়ে আলোকপাত করা হতে পারে, এবং যে সাপ্তাহিক যে ব্রিফিং হয় সেই ব্রিফিং এর যখন আসবে, আমার ধারণা আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু এই বিষয়টি অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় যারা আমাদের মুখপাত্র আছেন, সেক্রেটারি আছেন, তাদের সঙ্গে নিশ্চয়ই এইটার প্রশ্ন তুলবেন, এবং এই বিষয়টি সকলেই ব্যাপারটা এই মুহূর্তে ওয়াকিবহাল। আমার মনে হয় কোনো না কোনো স্টেটমেন্ট আসতে পারে। যেটা তোমায় বলছিলাম যে সংকটের আসল অর্থটা আমাদেরকে বুঝতে হবে পরমাশিস। তুমি বারবার তুমি আশাবাদী, এবং খানিকটা আমিও আশাবাদী। তবে তোমার সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করে বলছি যে ভারত সরকার এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করবে বলে আমার মনে হয় না। বরং আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি হয়তো যে বাংলাদেশের দাবি সেটা হয়তো মেনে নেবে, এবং তুমি জানো যে আইসিসির এখানে কিছু ক্রিকেটীয় নর্মস আছে, যেখানে যদি কোনো ভেন্যু বা ক্রিকেটাররা খেলতে অস্বীকৃতি জানায় তাহলে তাদেরকে জরিমানা বা অন্য ধরনের শাস্তি দেওয়া হয়। এক্ষেত্রে হয়তো যেহেতু বাংলাদেশের পক্ষ থেকে যৌক্তিক কারণ তারা সামনের দিকে এনেছেন এবং সরকার সরাসরি ইনভলভ হয়েছে, সে কারণে হয়তো ভেন্যু পরিবর্তন করলেও করতে পারে আইসিসি। এক্ষেত্রে হয়তো কিছুটা হলেও সংবেদনশীল পরিচয় দেবে, কারণ যদিও মনে করা হয় যে আমাদের দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এবং আইসিসি নিয়ন্ত্রণকারী যে ব্যক্তি একই ব্যক্তি, ফলে বাংলাদেশের ন্যায্য দাবি কতটা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে সেই প্রশ্নটি থাকলো। তবুও আমি একটু সংকটের এখানে আমি আরো একটু আশাবাদী, তার কারণ এখানে ঘুরিয়ে জল খাওয়ায় কথাটা, মাছ ধরা, এরকম একটা কথা আছে, প্রচলিত কথা। ভারত সরকার এখানে ইনভলভ না হলেও বিসিসিআই কে দিয়ে আইসিসি, আন্তর্জাতিক যে ক্রীড়া কন্ট্রোল বোর্ড আছে, তারা কিন্তু এরম একটা হলফনামা চাইতে পারে যে তোমাদের নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তার প্রশ্নে ওরা কিন্তু আসতে চাইছে না। সেই জায়গাটা যদি অ্যাসিওরেন্স ইন্ডিয়া গভর্নমেন্ট দিয়ে দেয়, আমার ধারণা, এটা সবই কল্পনা, এরকম করেও কিন্তু হয়তো আইসিসি কে দিয়েই কিন্তু জিনিসটা সমাধান সূত্রটা বার করানো যেতে পারে, যে আমরা দায়িত্ব নিয়ে বলছি তোমরা খেলো, আমাদের কাছে এই অ্যাসিওরেন্স এসছে। বিসিসিআই বলছে নিরাপত্তা দিতে পারবে না, নিরাপত্তার প্রশ্নে বাদ দিয়েছে, কিন্তু আইসিসি বলে যে নিরাপত্তাও তোমাকে দিতে হবে, নিরাপত্তার প্রশ্নতেই খেলা বন্ধ হতে পারে না, আমি অন্য দেশকে পাঠাতে পারি না, ভেন্যু তো তোমরা ঠিক করেছো না। কিন্তু এই হলফনামাতে কতটা চিড়ে ভিজবে, কারণ বাংলাদেশ সরকার এই হলফনামায় কতটা বিশ্বাস করবে, কারণ যেহেতু এখানে একটা বাস্তববাদী কথা, আমি যদি তোমার কাছে একবার, আমি এটা ক্ষমা শব্দটা ব্যবহার করছি না, যে আমি যদি তোমাকে একটা অ্যাসিওরেন্স দিয়ে দিই যে তোমার যারা আসবে সবার দায় দায়িত্ব আমার, বিসিসিআই বলেছে, সরকার তো বলেনি, বিসিসিআই বলেছে, সরকার তো বলেনি। ভারত সরকার কি কোনো জায়গায় এখনো পর্যন্ত বলেছে যে আমরা নিরাপত্তা দিতে পারবো না? এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে যদি ভারত সরকার অফিসিয়ালি জানিয়ে দেয়
সবটাই আমাদের কল্পনাতীত। আমরা আশাবাদী। কেন আমরা আশাবাদী? আমাদের প্রথম কলকাতার যা পলিসি, আমরা অবশ্যই সম্পর্কের ওপর ভিত্তি করেই কাজ করি, অধিকারের ভিত্তিতে কাজ করি। আমরা সবসময় এই জায়গাতে একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে কথা বলবো। ভারত সরকার অবশ্যই এই ব্যাপারটাতে সদর্থক ভূমিকা নেবে, এবং কিভাবে নেবে সেটা তারা পলিসি মেকাররা জানেন, কূটনীতিরা জানেন। কিন্তু আমি আবারও বলছি, যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা একটা স্টেটমেন্ট দিয়েছে, আমার ধারণা একটা ভারতের আমাদের পররাষ্ট্র মন্ত্রক থেকে কোনো না কোনো মেসেজ, কোনো বার্তা কিন্তু এর পরিপ্রেক্ষিতে আসতে পারে। তুমি বলছো ইতিবাচক বার্তা আসতে পারে। অবশ্যই। তাহলে বাংলা একটা প্রবচন আছে, ভাবিবার উচিত ছিল প্রতিজ্ঞা যখন, এরকম একটি প্রবচন ছিল। যাই হোক, ভারত সরকার যদি এই ধরনের ইতিবাচক একটা পদক্ষেপ নেয় এবং তাদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে হলফনামা দেওয়ার কথা আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে দেয়, সেটা অবশ্যই ইতিবাচক। বাংলাদেশ সেটিকে কতটা ইতিবাচক ভাবে গ্রহণ করবে সেটি অবশ্যই বাংলাদেশের কূটনীতিকরা বা বাংলাদেশের ক্রীড়া মহল সেটি বিবেচনা করবে। তবে সংকটের আসল অর্থটা কি জানো পরমাশিস? এটা শুধু মুস্তাফিজের জায়গা পাওয়া না পাওয়ার বিষয় নয়, এটা দেখাচ্ছে এই মুহূর্তে, অর্থাৎ মুস্তাফিজের ঘটনা দেখাচ্ছে এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্কে আস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ক্রিকেট কূটনীতি কতটা নাজুক পরিস্থিতিতে রয়েছে, আর নিরাপত্তার যুক্তি কিভাবে রাজনীতির ভাষা হয়ে উঠছে। একটা ফোন কল, একটা ক্রিকেটার, আর একটা টি-20 বিশ্বকাপ, সব মিলিয়ে সম্পর্কের সবচেয়ে ঠান্ডা অধ্যায়গুলোর একটাই ঢুকে পড়েছে দুই দেশ। এখন এই ঠান্ডা অধ্যায় থেকে কিভাবে উষ্ণতায় ফিরবে, দুই দেশের সংশ্লিষ্টদেরই খুব ইতিবাচক ভাবে এখন সিদ্ধান্ত নিতে হবে। কারণ কোনো কিছু একেবারে ফেলে দিলে সেখান থেকে ফেলে দিলেই চলে যাবে, ধরে রাখতে হবে। এই ধরে রাখাটাও একটা কূটনৈতিক শৈলী বা কূটনৈতিক চাল বলে আমাদের কাছে মনে হয়। তো আমরা শেষ করব, লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যেটা বলছিলাম, আজকে পররাষ্ট্র উপদেষ্টা আরো একটি কথা বলেছেন যে তুমি জানো যে ভিসা প্রক্রিয়া ভারতীয়দের জন্য পর্যটক ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। অনানুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু আজকে তাকে আমাদের যে সহকর্মী সাংবাদিকরা রয়েছেন ঢাকাতে, তারা পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেছিলেন যে এই ভিসা প্রক্রিয়া বন্ধ করেছে কিনা। তখন উনি বলেছেন যে আমরা সামগ্রিকভাবে কোনো সিদ্ধান্তের বিষয়ে আমরা এখনো জানি না, তবে কোনো জায়গা থেকে নিরাপত্তার কারণে আপাতত ভিসা দেওয়ার বিষয়টি বন্ধ রাখা হয়েছে। তো তুমি একদম শেষ দিকে তোমার কাছে প্রশ্ন, কূটনৈতিক সম্পর্ক তো একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, আর কোথায় বাকি রয়েছে, মানে ঝুলে রয়েছে, কি হতে চলেছে বলো তো? দেখো, এই ভিসা বন্ধ ব্যাপারটা আমার ধারণা এটা দুদেশের সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে এটা করা হয়েছে, এটা আমার ধারণা। এটার মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখি না। যখনই কোনো একটা এরকম পরিস্থিতি হয়, ভারত সরকারও করেছিল, তো সেটা নিয়ে কোনো সমস্যা না। বিষয়টা হচ্ছে যে দেখো, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে পরিবেশ তৈরি হয়েছিল, তার কিন্তু ছাপ বা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে, ত্রিপুরায়, বিভিন্ন জায়গায় কিন্তু পড়েছে। ব্যবসা বাণিজ্যে হোক, সব ক্ষেত্রে অর্থনৈতিকভাবে কিন্তু অনেকটা ধস নেমেছে। কিন্তু বিষয়টা হচ্ছে সম্পর্কের বাঁধন, সৌজন্যতা, যে বিষয়গুলোর উপরে বাংলাদেশের অশান্তি, বাংলাদেশের, ভারত সরকার সেটা অবজার্ভ করেছে, ভিসা বন্ধ রেখেছে, কিন্তু কূটনৈতিক পররাষ্ট্রনীতিতে আলাপ আলোচনা চলেছে। কিন্তু যে জিনিসগুলোতে সম্পর্কের কোনো বাদ মানে না, সেটা হচ্ছে খেলাধুলা, সংস্কৃতি, শিক্ষা, সেই জায়গায় যখন কোনো বাদ সাধে, তখন কিন্তু সম্পর্কের অবনতি হওয়া অবশ্যম্ভাবী। তখন সেটাকে ম্যানেজ করবে কারা? কূটনীতি, পররাষ্ট্রনীতি, আলাপ আলোচনা। আজকে মানে ক্রিকেট ইস্যুটাতে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, না বিএনপি ক্ষমতায় আসবে, না জামাত ক্ষমতায় আসবে, এটা ভারত সরকার, যারা এখান থেকে মানুষের ভোটে যারা দিল্লির সরকার হবে, তারা বিষয়টি ভাবনা চিন্তা করবে। সাধারণ মানুষের তো এগুলো ভাবার কথা নয়। সাধারণ মানুষ আমাদের সৌরভ গাঙ্গুলির খেলা যেমন বাংলাদেশের প্লেয়াররা দেখবে, আমরা মোস্তাফিজের খেলা, সাকিবের খেলা আমরা কলকাতার মাঠে দেখেছি। একদম একদম একদম। এগুলো তো কোনো রাজনীতি নেই, তো কূটনীতি নেই, তো
এগুলো তো সম্পর্ক। সেই জায়গায় কখন যখন আঘাত লাগে তখন সেই আঘাতের রেশ কিন্তু অগ্ন্যুৎপাতের মতো ছড়িয়ে পড়ে। একদমই। সেন্টিমেন্ট। আমরা আশা করব যে যে শীতল সম্পর্ক সেটি আবার উষ্ণতায় ফিরে আসবে। তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করব। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, এটা কি বা এই বিষয়গুলো কি সাময়িক উত্তেজনার মাত্র, নাকি ভারত বাংলাদেশের সম্পর্কে একটা স্থায়ী বদলের ইঙ্গিত? সেই প্রশ্ন রেখেই আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গ লাইভ শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।